দেশের অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল বারকাতকে বৃহস্পতিবার গভীর রাতে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা অনেকেই জেনেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তার অপরাধটি কি? তিনি একজন মুক্তিযোদ্ধা, এটি তার অপরাধ? তিনি বাংলাদেশের মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন, মৌলবাদের অর্থনীতি নিয়ে একটি বই প্রকাশ করেছেন, এটি তার অপরাধ। তিনি দেশে ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করেছেন, এটি তার অপরাধ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেন দেশান্তরী হতে বাধ্য হন বা দেশান্তরী হয়ে আসছেন সেটি নিয়ে গবেষণা করেছেন, এটি তার অপরাধ। নাকি তিনি সত্যি সত্যি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, সত্যি সত্যি তিনি দুর্নীতি করেছেন, এটি তার অপরাধ? আসলে কোনটি? আমরা ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি দুর্নীতি করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রকৃত কারণে দুদকে তাকে আটক করা হয়েছে। কিন্তু এইভাবে কেন 5 আগস্টের পর থেকে যেভাবে গড়পড়তায় যার তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ উদ্দেশ্য থেকে, বিশেষ পরিকল্পনার জায়গা থেকেও মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, বাক স্বাধীনতা নিয়ে কথা বলছেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এটা কি তারই কোনো প্রক্রিয়া? এবং যদি বলছিলাম তিনি যদি সত্যি সত্যি দুর্নীতিবাজ হয়েও থাকেন, যে মামলাটি হয়েছে সেই মামলায় কি যথাযথ প্রক্রিয়া তাকে আটক করা হয়েছে? তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল? আদালতে কোনো নির্দেশনা ছিল? যদি কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা না হয়ে থাকে তাহলে আমাদের ধরে নিতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় যে বিশেষ প্রক্রিয়া, বিশেষ পরিকল্পনার কথা বলছিলাম, তারই অংশ হিসেবে ডক্টর আব্দুল বারকাতকে আটক করা হয়েছে। আরো বড় কথা যে 5 আগস্টের পর থেকে তিনি তো বাড়িতেই ছিলেন। তিনি 75-80 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ জনিত কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে বাড়িতে থেকে। তিনি তো পালিয়ে যাননি। এইভাবে গভীর রাতে কেন তাকে গ্রেপ্তার করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো? আতঙ্কটি কি এই কারণেই ছড়িয়ে দেওয়া হলো যে আর যারা আছে তারা যেন চুপ করে থাকে? ভয়ের একটা চরম অপসংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে এই প্রক্রিয়ায়। তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল চলতি বছরের 25শে ফেব্রুয়ারি, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা থেকে যেটি জানা যাচ্ছে যে তিনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন অ্যাননটেক্স নামের একটি পোশাক কারখানা 297 কোটি টাকার ঋণ নিয়ে জালিয়াতি করেছে এবং এই পোশাক কারখানাটি তাদের যে জমি দেখিয়েছে তা অতি মূল্যায়িত করে এই ঋণ বের করেছে এবং তাতে সহযোগিতা করেছেন ডক্টর আব্দুল বারকাত সহ ব্যাংকের আরো ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা। সেই হিসেবে তিনি এই মামলার আসামি। দুর্নীতি দমন কমিশন বরাবরই বিগত সরকারগুলো রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল। যে কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করতে চট করে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করে দেওয়া যায় এবং তারই অংশ হিসেবে দেখছি আমরা, তার অংশ হিসেবে না, বিগত সরকারের সব ধরনের দৃষ্টান্ত ছাড়িয়ে যাওয়া হচ্ছে। কেন, কিভাবে, সেটি পরে আসছি। গত কয়েকদিন আগে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বেশ লম্বা লম্বা গলায় বললেন, যেভাবে গড়ে মামলা হচ্ছে, যাকে তাকে আটক করা হচ্ছে, এ বিষয়ে আমার কিছু করার নেই। এই মামলাগুলো সরকার করছে না, এই মামলাগুলো ব্যক্তি পর্যায় থেকে হচ্ছে অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে, এখানে আমার কিছু করার নেই বুঝলাম, কিন্তু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া, আদালতের নির্দেশনা ছাড়া কাউকে আটক করা যাবে না, এটি তো আইনেই রয়েছে নাকি? এবং আদালতেরও অসংখ্য বারের নির্দেশনা রয়েছে। কেন সেটি ফলো করা হচ্ছে না বা সেই নির্দেশনা দেন না যে কেন, সেটি আমরা বুঝি। উনি বড় বড় মুখরোচক গল্প শোনালেন যে তার কিছু করার নেই, তিনি অসহায়ত্ব প্রকাশ করলেন, কিন্তু তিনি আইনের ধার ধারলেন না। যদি ডক্টর আব্দুল বারকাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না হয়ে থাকে সেক্ষেত্রে তার জবাবদিহিতা কি হবে? এবং এই দুর্নীতি দমন কমিশন এখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সরকারের চরম ন্যাক্কারজনক জায়গায় থেকে তারা তল্পিবাহক হিসেবে কাজ করছে।
এর আগে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে একটি দুর্নীতি দমন একটি মামলা হলো দুদকে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে দুর্নীতি করতে পারেন না বা করেননি, আমি সেই জায়গায় যাচ্ছি না। এই জবাবদিহিতা অবশ্যই তিনি করবেন, কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে এই মামলাটি হলো কেন হলো? অনেকের যে ধারণা, বর্তমান সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, অন্যায় অপকর্ম বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অন্যতম একজন ব্যক্তিত্ব, এবং তাকে শায়েস্তা করার জন্য দুদকে এই মামলাটি করা হয়েছে, তিনি নিজেও বলছেন, আবার অনেকে ধারণা করছেন। দুর্নীতি অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতেই পারে, যার বিরুদ্ধে মামলা হবে সেটারও তো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, কাউকে গ্রেপ্তার করতে হবে সেটিও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, শুধু তারা কেন, তাদের পিএস এপিএস চাকর বাকরের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠছে। কার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে, হুট করে চট করে কার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে, কাকে আটক করা হয়েছে? স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কত অসংখ্য অভিযোগ রয়েছে, তার টিএসসি বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একটা এক্সাম্পল দিলাম। সাহস আছে দুর্নীতি দমন কমিশনের টু শব্দটি করার, সেটা নাকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ উঠল। বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যে 26 টেরাবাইট ব্যান্ডউইথ কেনার কথা, সেখানে 126 টেরাবাইট কেনা হচ্ছে, এবং যেখানে 165 কোটি টাকার মধ্যে সব ধরনের খরচ মেটানোর কথা, সেখানে 326 কোটি টাকা বাজেট করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে প্রায় 200-250 কোটি টাকা। এবং এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্তের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা নাকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফোন দিয়ে থামিয়ে দিয়েছেন সেই তদন্ত কার্যক্রম। এমন অভিযোগ তো পত্রিকাতে এসেছে তথ্য প্রমাণ সহ। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব পরবর্তীতে তিনি নিজেকে ডিফেন্ড করেছেন, ডিফেন্ড তো করতেই পারেন, যদি করেন মানে তার বিরুদ্ধে মিথ্যা নিউজ হয়ে থাকে, পারলে করেন তো কোনো অভিযোগ সেই পত্রিকার বিরুদ্ধে, যদি সৎ থেকে থাকে চ্যালেঞ্জ করেন তো, অ্যাকশন নেন তো, দেখি কেমন পারেন। পারবেন না তো, যদি না পারেন তাহলে আমরা ধরে নিচ্ছি যে কথা সত্য, এবং এইগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিছু করে না, তখন এইগুলো চোখে দেখে না। আমি বুঝাচ্ছি যে এই মুহূর্তে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এবং এ কথা তো সত্য যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি আরো কয়েক মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে দুদকে এখন ফোন যায় তদন্ত থামানোর জন্য, অনেকের বিরুদ্ধে যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বা নেওয়ার কথা সেগুলো থামিয়ে দেওয়া হচ্ছে। তো ফয়েজ আহমেদ তৈয়ব যে তিনি এই বিটিসিএল এই বিষয়টি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি অস্বাভাবিক কি? এই কথাগুলো এই কারণে বললাম যে ডক্টর আব্দুল বারাকাতের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এবছর 25 ফেব্রুয়ারি, সেটা দুদকই করেছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভয়ঙ্কর যে খেলাটি শুরু হয়েছে সেটা সাময়িক থাকবে না আমরা জানি, কিন্তু এই সাময়িক সময়ের মধ্য দিয়েই অনেক কিছু ওলটপালট করে দিতে প্রস্তুত বা সেই শক্তিমত্তা সেই বিশেষ গোষ্ঠীটা আছে, এটা আমরা মনে করি। এবং সম্ভবত ডক্টর আব্দুল বারাকাতকে যেভাবে নাজেহাল করা হলো বা হচ্ছে, এটি তারই একটি অংশ, এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর অনেক বিষয় আমাদেরকে দেখা হতে পারে, দেখা লাগতে পারে। অস্বাভাবিক কিছু নয়। ভালো থাকুন সবাই। আল্লাহ।